ইরান যুদ্ধ 4 সপ্তাহ স্থায়ী হতে পারে ইঙ্গিত ট্রাম্পের। নতুন নেতৃত্বের সঙ্গে আলোচনায় রাজি যুক্তরাষ্ট্র। মার্কিন রণতরীতে পাল্টা হামলায় 3 জন নিহতের দাবি তেহরানের। আরব আমিরাতে ইরানের ড্রোন হামলায় এক বাংলাদেশি নিহত। কুয়েত বিমানবন্দরে আহত 4। প্রবাসীদের মধ্যে বেড়েছে উদ্বেগ, সংঘাতের সমর্থন সময়ের নির্দেশনা। ইরান যুদ্ধ দীর্ঘায়িত হলে নেতিবাচক প্রভাব পড়বে বাংলাদেশেও। জ্বালানি খাতে সংকটের শঙ্কা, রেমিটেন্স প্রবাহেও লাগতে পারে বড় ধাক্কা। স্বনির্ভর অর্থনীতিতে জোর। চট্টগ্রামে ব্যবসায়ীর বাড়িতে গুলির ঘটনায় সন্ত্রাসীদের ধরতে সাঁড়াশি অভিযান। পাহাড়ি এলাকায় গা ঢাকা দিয়েছে ধারণা পুলিশের। অপরাধীদের ছাড় না দেওয়ার ঘোষণা। এবং ঈদের রেলের আগাম টিকিট বিক্রি শুরু কাল। এবার শতভাগ মিলবে অনলাইনে। অতিরিক্ত যাত্রী পরিবহনে থাকবে 5 জোড়া স্পেশাল ট্রেন। শিডিউল বিপর্যয় ঠেকাতে সর্বোচ্চ প্রস্তুতি। সময় সংবাদের সঙ্গে আছি আমি মিসবাহুল আলিফ। ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনির মৃত্যুর পরও হামলা অব্যাহত রেখেছে যুক্তরাষ্ট্র ইসরায়েল। রোববার ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনীর সদর দপ্তর গুড়িয়ে দেওয়ার পাশাপাশি 7 সামরিক কমান্ডারকে হত্যার দাবি করেছে মার্কিন বাহিনী। অন্যদিকে ইসরায়েলের পশ্চিম জেরুজালেম ও মার্কিন বিমানবাহী রণতরীতে ক্ষেপণাস্ত্র ছুড়েছে ইরান। এতে 3 মার্কিন সেনা নিহতের দাবি করেছে তেহরান। এদিকে লক্ষ্য পূরণ না হওয়া পর্যন্ত ইরানে হামলা চলবে বলে হুঁশিয়ারি দিয়েছেন ডোনাল্ড ট্রাম্প। সেই সঙ্গে 4 সপ্তাহ যুদ্ধ স্থায়ী হতে পারে বলে জানিয়েছেন তিনি। এরই মধ্যে ইরানের নতুন নেতৃত্বের সঙ্গে আলোচনার জন্য ট্রাম্প প্রস্তুত বলে জানিয়েছে হোয়াইট হাউস। স্থানীয় সময় রোববার ইরানের বিপ্লবী গার্ড বাহিনীর সদর দফতরে হামলার দাবি করে মার্কিন সেনাবাহিনী। সামাজিক যোগাযোগ মাধ্যমে দেয়া এক পোস্টে যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ড জানায়, মার্কিন সামরিক বাহিনী বিশ্বের সবচেয়ে শক্তিশালী বাহিনী। আইআরজিসির আর কোনো সদর দফতর নেই। ইরানের নৌ সদর দফতরও ধ্বংসের দাবি করেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ওয়াশিংটন তেল আবিবের যৌথ বিমান হামলায় ইরানের কয়েকজন সামরিক কমান্ডার নিহত হয়েছেন বলে জানিয়েছে ইরানি বার্তা সংস্থা তাসনিম নিউজ। চলমান মার্কিন ইসরায়েল অভিযানে ইরানের 40-এর বেশি শীর্ষ নেতাকে হত্যার দাবি করেছে ওয়াশিংটন। রাজধানী তেহরানে গান্ধী হাসপাতালেও বিমান হামলা চালানো হয়। ইরানের রাষ্ট্রীয় টেলিভিশনের সদর দফতরেও হামলার খবর পাওয়া গেছে। এদিকে পাল্টা হামলা চালিয়েছে ইরানও। ইসরায়েলের পশ্চিম জেরুজালেমে একাধিক ক্ষেপণাস্ত্র ছোড়ে তেহরান। এতে বেশ কয়েকজন আহত হয়েছেন বলে জানা গেছে। মার্কিন বিমানবাহী রণতরীতে 4টি ক্ষেপণাস্ত্র আঘাত হানার দাবি করেছে ইরান। আইআরজিসি জানায়, রণতরী ইউএসএস আব্রাহাম লিঙ্কনে হামলা চালিয়েছে তারা। এতে মার্কিন সামরিক বাহিনীর কয়েকজন সদস্য নিহত হয়েছেন বলে দাবি তাদের। যদিও এক মার্কিন কর্মকর্তা ইরানি ক্ষেপণাস্ত্র হামলায় রণতরীতে কোনো প্রভাব পড়েনি বলে দাবি করেছেন। এদিন ইরাক, বাহরাইনেও বিস্ফোরণের শব্দ শোনা যায়। যুক্তরাজ্যের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, রোববার কাতারের দিকে এগোতে থাকা একটি ইরানি ড্রোন ধ্বংস করেছে ব্রিটিশ যুদ্ধবিমান। চলমান উত্তেজনায় হরমুজ প্রণালী বন্ধ নিয়ে দেখা দিয়েছে শঙ্কা। তবে হরমুজ প্রণালী বন্ধের কোনো পরিকল্পনা নেই বলে জানিয়েছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী। এদিকে পাল্টাপাল্টি হামলার মধ্যেই লক্ষ্য পূরণ না হওয়া পর্যন্ত ইরানের সামরিক অভিযান অব্যাহত থাকবে বলে হুঁশিয়ারি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সেই সঙ্গে চলমান অভিযান 4 সপ্তাহ স্থায়ী হতে পারে বলেও জানিয়েছেন তিনি। এদিন আবারও আইআরজিসিকে অস্ত্র ত্যাগের আহ্বান জানান ট্রাম্প। আমি আবারও বিপ্লবী গার্ড, ইরানের সামরিক বাহিনী ও পুলিশকে আহ্বান জানাচ্ছি, অস্ত্র সমর্পণ করুন এবং পূর্ণ দায়মুক্তি গ্রহণ করুন। না হলে নিশ্চিত মৃত্যুর মুখোমুখি হতে হবে এবং তা মোটেও সুখকর হবে না। হুমকি ধামকির মধ্যেই ইরানের নতুন নেতৃত্বের সঙ্গে আলোচনায় ডোনাল্ড ট্রাম্প প্রস্তুত বলে জানিয়েছে হোয়াইট হাউস। রাইসা জান্নাত, সময় সংবাদ। এদিকে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনিকে হত্যার প্রতিবাদে পাকিস্তানের মার্কিন কনসুলেটে হামলার চেষ্টা করে ক্ষুব্ধ বিক্ষোভকারীরা। এ সময় নিরাপত্তা বাহিনীর সঙ্গে সংঘর্ষে 17 জন নিহত হয়েছেন। একই দিন ইরাকে মার্কিন দূতাবাস ঘিরে ফেলার চেষ্টা করলে বিক্ষোভকারীদের প্রতিহত করে নিরাপত্তা বাহিনী।
রোববার রণক্ষেত্রে পরিণত হয় পাকিস্তানের করাচি। যুক্তরাষ্ট্রের আগ্রাসনে ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনি হত্যার ঘটনায় মার্কিন কনসুলেটে হামলার চেষ্টা চালায় বিক্ষোভকারীরা। জিও নিউজের এক প্রতিবেদনে জানানো হয়, করাচির এমটি খান রোডে কনসুলেটের সামনে বিক্ষোভকারীরা টায়ার জ্বালিয়ে সড়ক অবরোধ ও পুলিশকে লক্ষ্য করে পাথর নিক্ষেপ করে। বিক্ষুব্ধ জনতাকে ছত্রভঙ্গ করতে কাঁদুনে গ্যাস ব্যবহার করে নিরাপত্তা বাহিনী। সংঘর্ষের ঘটনাও ঘটে, এতে বেশ কয়েকজন হতাহত হন। পুলিশ ও রেঞ্জার্স সহ আইন শৃঙ্খলা বাহিনী সহিংসতা রোধে এবং জননিরাপত্তা নিশ্চিত করতে এলাকায় নিরাপত্তা জোরদার করেছে। বিক্ষোভের কারণে করাচির যান চলাচল মারাত্মকভাবে ব্যাহত হয়েছে। সুলতানাবাদ থেকে মাইকোলাচি অভিমুখে যাওয়ার রাস্তাটি বন্ধ থাকায় ব্যাপক যানজট সৃষ্টি হয়। স্থানীয় কর্তৃপক্ষ জানিয়েছে, আন্দোলনের এক পর্যায়ে করাচিতে অবস্থিত জাতিসংঘের দূতাবাসে আগুন ধরিয়ে দেয় প্রতিবাদকারীরা। খামেনি হত্যার প্রতিবাদে ইরাকের মার্কিন দূতাবাসের সামনে বিক্ষোভ করেছেন স্থানীয়রা। এক প্রতিবেদনে আল জাজিরা জানায়, রোববার বিক্ষোভকারীরা সব বাধা ভেঙে বাগদাদে মার্কিন দূতাবাসের দিকে অগ্রসর হওয়ার চেষ্টা করে। তাদের হাতে ইরান ও খামেনি ছবি সম্বলিত পতাকা দেখা যায়। এ সময় বিক্ষোভকারীরা দূতাবাস ঘিরে ফেলার চেষ্টা করলে তাদের প্রতিহত করার চেষ্টা করে ইরাকের নিরাপত্তা বাহিনী। এক পর্যায়ে সংঘাতে জড়িয়ে পড়ে বিক্ষোভকারীরা। মালিহা সুহুরওয়ার্দী, সময় সংবাদ। ইরানের ড্রোন হামলায় সংযুক্ত আরব আমিরাতে এক বাংলাদেশি সহ 3 প্রবাসী নিহত হয়েছেন। আহত হয়েছেন বাংলাদেশি সহ আরও অন্তত 58 জন। এদিকে কুয়েত আন্তর্জাতিক বিমানবন্দরে আহত হয়েছেন 4 বাংলাদেশি সহ অন্তত 12 জন। যুক্তরাষ্ট্র ইসরায়েলি যৌথ হামলার জবাবে মধ্যপ্রাচ্যের দেশগুলোতে মার্কিন স্থাপনা লক্ষ্য করে হামলা চালাচ্ছে ইরান, যার সরাসরি প্রভাব পড়তে শুরু করেছে সেখানে বসবাসরত প্রবাসী বাংলাদেশিদের ওপর। সংযুক্ত আরব আমিরাতের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, ইরানি হামলায় অধিকাংশ অস্ত্র ধ্বংস বা সাগরে ভূপাতিত করা হলেও 35টি ড্রোন আঘাত হেনেছে। হামলায় এক বাংলাদেশি সহ 3 জন নিহত হয়েছেন। নিহত বাংলাদেশি নাগরিকের নাম সালে আহমেদ। বাংলাদেশি সহ বিভিন্ন দেশের 58 জন আহত হয়েছেন বলে জানায় আমিরাত কর্তৃপক্ষ। এতে উদ্বেগ বেড়েছে প্রবাসীদের মধ্যে। রীতিমতো আমরা স্বাচ্ছন্দ্যে কাজকাম করতে পারছি না, বা ভিতর থেকে একটা ভয় কাজ করতেছে। দেশবাসীর কাছে দোয়া চাই যেন তারা আমাদের জন্য দোয়া করে। চলমান পরিস্থিতিতে নিরাপত্তার নির্দেশনা মেনে চলতে প্রবাসীদের প্রতি আহ্বান জানিয়েছেন আমিরাতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত। নিতান্ত অতি জরুরি না হলে ঘর থেকে বের হবেন না। পাসপোর্ট, আমিরাত আইডি, নগদ দিরহাম, শুকনো খাবার, পানি ইত্যাদি হাতের কাছে রাখুন। কোনো জমায়েত করবেন না। আরব আমিরাত সরকারের নির্দেশ মেনে চলুন। গুজবে কান দিবেন না। বিভ্রান্তিমূলক পোস্ট দেওয়া এবং শেয়ার করা থেকে বিরত থাকুন। আমিরাতে এটি একটি দণ্ডনীয় অপরাধ। এদিকে শনিবার সন্ধ্যায় কুয়েত আন্তর্জাতিক বিমানবন্দরেও ড্রোন হামলা চালায় ইরান। এতে 4 বাংলাদেশি সহ বিভিন্ন দেশের অন্তত 12 জন আহত হয়েছেন। আহতরা বিমানবন্দরে দায়িত্ব পালন করছিলেন। আহতদের সঙ্গে হাসপাতালে দেখা করে চিকিৎসার খোঁজ নিয়েছেন কুয়েতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মেজর জেনারেল সৈয়দ তারিক হোসেন। কুয়েত এয়ারপোর্টে একটা ড্রোন হামলা হয়, তো সেখানে আমাদের বাংলাদেশের 4 জন কর্মী তারা কর্মরত ছিলেন, তারা আহত হয়েছেন। আমি আজকে তাদেরকে ফারমানি হসপিটালে দেখতে গিয়েছিলাম। সংঘাত চলাকালে প্রবাসী বাংলাদেশিদের সতর্ক থাকার নির্দেশনা দিয়েছেন রাষ্ট্রদূত। সাদিয়া তাসনিম, সময় সংবাদ। ইরান যুক্তরাষ্ট্র সংঘাত দীর্ঘায়িত হলে দেশের জ্বালানি খাত বড় সংকটে পড়ার শঙ্কা রয়েছে। অপরিশোধিত তেল ও এলএনজি আমদানির একক উৎস মধ্যপ্রাচ্য, আবার পরিশোধিত জ্বালানির সিংহভাগ আসে এ অঞ্চল থেকে। এমন অবস্থায় বিশেষজ্ঞদের সতর্কতা, সংঘাত বাড়লে জ্বালানি সরবরাহ ও দাম দুই ক্ষেত্রেই বাংলাদেশের ঝুঁকি বাড়বে। যদিও বিকল্প উৎসের কারণে জুন পর্যন্ত বড় ধরনের সংকটের শঙ্কা দেখছে না বিপিসি। ফারুক বেরবিনের রিপোর্ট। ইরান যুক্তরাষ্ট্র সংঘাতের জেরে অস্থিরতা ছড়িয়েছে বাংলাদেশে জ্বালানি আমদানির প্রধানতম উৎস মধ্যপ্রাচ্য জুড়ে। বিশ্ব জ্বালানি পরিবহনের অন্যতম রুট হরমুজ প্রণালীর দুই পাশে আটকা শত শত তেলবাহী জাহাজ। আন্তর্জাতিক বাজারে জ্বালানি পণ্যের দামেও বড় উল্লম্ফন। $70 আশেপাশে থাকা ব্যারেল প্রতি অপরিশোধিত তেলের দাম $100 ছুঁতে পারে আসছে এমন পূর্বাভাসও। এ অবস্থায় উদ্বেগ জাগছে বাংলাদেশের জ্বালানি পরিস্থিতি নিয়ে। দেশে জ্বালানি আমদানির সিংহভাগই মধ্যপ্রাচ্য কেন্দ্রিক। অপরিশোধিত তেলের একক উৎস সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরাত। আবার পরিশোধিত তেলের জন্য বড় অংশে নির্ভরতা মধ্যপ্রাচ্যের উপর। এছাড়া এলএনজি আমদানির চুক্তি আছে কেবল কাতার ও ওমানের সঙ্গে। এলপি গ্যাসের জন্য নির্ভর সে মধ্যপ্রাচ্যের উপরই।
এমন অবস্থায় ইরানের সংঘাতময় পরিস্থিতি দীর্ঘায়িত হলে জ্বালানির সরবরাহ ও দাম দুই ক্ষেত্রেই বাংলাদেশের সংকট বাড়ার শঙ্কা বিশেষজ্ঞদের। এরকম একটা সেনসিটিভ জায়গায় যুদ্ধের যে প্রভাব, বিশেষ করে তেল এবং গ্যাসের উপরে, সেটা বিশ্বব্যাপী পড়বে। তাতে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হবে উন্নয়নশীল গরিব দেশগুলো। স্বাভাবিকভাবেই আমাদের দেশে যে তেলের সরবরাহ, দুটো জিনিস ঘটবে, একটা হচ্ছে মূল্যবৃদ্ধি আর একটি হলো সরবরাহ ঘাটতি। যুদ্ধটা যেন দীর্ঘায়িত না হয়, স্বল্পকালীনে যে ধাক্কা সেটা আমরা সামলাতে পারবো, 15 দিন যদি 20 দিন, কিন্তু এর চেয়ে যদি বেশি দীর্ঘায়িত হয় তাহলে কিন্তু বাংলাদেশের জন্য অর্থনীতিতে একটা বিরাট সংকট সৃষ্টি হবে। নেগোসিয়েশন হলেও কিন্তু আপনার এই জাহাজ পাওয়া এবং এখন যেসব জায়গা থেকে আমরা আমদানি করতে পারবো, ধরেন আমস্টারডাম থেকে আমদানি করতে পারবো, কিন্তু ওখানেও কিন্তু একটা চ্যালেঞ্জ রয়ে গেছে যে সুয়েজ ক্যানেল আছে, ওটাও আবার বন্ধ। ফলে আমাদেরকে অনেক ঘুরে আসতে হলে অনেক বেশি ভাড়া দিয়ে এই জ্বালানি নিয়ে আসতে হবে। তবে মধ্যপ্রাচ্যে উত্তেজনা জিয়ে থাকলে মালয়েশিয়া, সিঙ্গাপুর, ইন্দোনেশিয়া সহ বিকল্প উৎস থেকে জ্বালানি আমদানি নিরবচ্ছিন্ন রাখতে চায় বিপিসি। সিচুয়েশন অবজার্ভ করছি, 4টা দেশের আমাদের পোর্ট অফ ডেলিভারি আছে, চায়না, মালয়েশিয়া, ইন্দোনেশিয়া এবং সিঙ্গাপুর। আমাদের জুন পর্যন্ত চুক্তি করা আছে, জানুয়ারি ফেব্রুয়ারি আসছে, আর বাকিগুলো আমাদেরকে তারা এনশিওর করেছে যে সরবরাহ নির্বিঘ্ন আছে। তবে সরবরাহ চ্যালেঞ্জ উত্তরানো গেলেও শঙ্কা রয়েছে দাম নিয়ে, যা বাড়তি চাপ ফেলতে পারে বৈদেশিক মুদ্রার উপর। ফারুক ভিয়া, রবিন, সময় সংবাদ, ঢাকা। এদিকে ইরান যুদ্ধ দীর্ঘায়িত হলে গোটা বিশ্বের মতো নেতিবাচক প্রভাব পড়বে বাংলাদেশের অর্থনীতিতেও। মধ্যপ্রাচ্যের শ্রমবাজারে লাগতে পারে ধাক্কা, যা ভোগাতে পারে বাংলাদেশকেও। এমন মত আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষকদের। তারা বলছেন, এসব কারণে বাংলাদেশকে এমন অর্থনীতি গড়তে হবে যেখানে বিদেশ নির্ভরতা হবে গৌণ। আরও জানাচ্ছেন আতিকুর রহমান তমাল। আবারও উত্তপ্ত মধ্যপ্রাচ্য। মাত্র 9 মাসের মাথায় আবারও ইরানে হামলা করল ইসরায়েল ও তার মিত্র যুক্তরাষ্ট্র। এবারের হামলায় নিহত হলেন দেশটির সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনি। কূটনৈতিক আলোচনার মধ্যেই কোনো রকম উস্কানি ছাড়াই এমন হামলায় হতবিহ্বল ইরান। হামলার জবাবে একের পর এক মিসাইল ছুটছে দেশটি। ইসরায়েলের বাইরেও মধ্যপ্রাচ্যের যেসব দেশে যুক্তরাষ্ট্রের ঘাঁটি আছে, সেসব ঘাঁটিতে হামলা করেছে ইরান। বৈশ্বিক তেল সরবরাহের সবচেয়ে গুরুত্বপূর্ণ রুটগুলোর একটি হরমুজ প্রণালী। উপসাগরীয় অঞ্চলের তেল উৎপাদনকারী দেশগুলোর রফতানির শতকরা 20% হয় এই পথে। অন্যদিকে বাংলাদেশের 1.5 কোটি প্রবাসীর বড় অংশেরই বসবাস মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে। একদিকে এই মানুষদের জীবন জীবিকা যেমন হুমকিতে, তেমনি দেশে থাকা স্বজনরাও আছেন উদ্বেগ, উৎকণ্ঠায়। বিশ্লেষকরা বলছেন, সেসব কারণে বাংলাদেশকে এমন অর্থনীতি গড়তে হবে যেখানে বিদেশ নির্ভরতা হবে গৌণ। আমাদের বড় করণীয় হলো যে আমরা কোনো একটা দেশের উপর যেন কোনোভাবেই ডিপেন্ডেন্ট না হয়ে থাকি। আমার ডাইভার্সিফিকেশন দরকার, এবং আমার 1-2 প্রোডাক্ট হলে হবে না, তো আমার 10-12টা প্রোডাক্ট দরকার। যেই হিউম্যান ক্যাপিটাল আছে, সেই ক্যাপিটালটাকে যদি ব্যবহার করা যায়, তাহলে আমার মনে হয় চিন্তা নেই। ইরানের নিজের অভিজ্ঞতাই কিন্তু সেটা আমাদের মনে করিয়ে দেয়। 1953 সালে নির্বাচিত মোসাদ্দেক সরকারকে মার্কিন যুক্তরাষ্ট্র এবং ব্রিটেন মিলে সরিয়ে শাহকে আনবার প্রতিক্রিয়া হিসাবেই কিন্তু 1979 সালে এই ইসলামিক বিপ্লব সংগঠিত হয়। তো কাজেই ইরানের নিজের অভিজ্ঞতাই কিন্তু বলে দিচ্ছে যে কোনো ধরনের বল প্রয়োগের মাধ্যমে যে পরিবর্তনটা আসে, সেই পরিবর্তনটা কিন্তু টেকসই হয় না। তাদের মতে যুক্তরাষ্ট্রকে তার অস্ত্র বাণিজ্য নির্ভর অর্থনীতি থেকে বেরোতে হবে। সেটি না পারলে দেশে দেশে চাপিয়ে দেওয়া পশ্চিমাদের এই অন্যায় যুদ্ধ থেকে মুক্তি পাবে না বিশ্ব। আমাদের কিছু করার নেই। আমাদের যে জায়গাটা করার আছে সেটা হচ্ছে আমাদের লোকজন যারা আছে ওখানে, তাদের নিরাপত্তা নিশ্চিত করা। আমাদের কিছু কূটনৈতিক উদ্যোগ নেওয়ার দরকার হতে পারে। সে কি এই অস্ত্র দিয়েই নতুন প্রফিট করবে, না সে অটোমোবিলে করবে? এখন অটোমোবিল বা রেডিমেড গার্মেন্ট ওটাই তো সে মার খেয়ে গেল। এখন সে দেখা যাচ্ছে না ওই ঘুরে ফিরে, যেটাকে আমরা কি বলা হয় মিলিটারি ইন্ডাস্ট্রিয়াল কমপ্লেক্সের কাহিনী বলি, সেই কাহিনীটাই আবার নতুনভাবে আসলো। আর এই চাপতরির কাজটি করতে পারে কেবল মার্কিন যুক্তরাষ্ট্রের গণতন্ত্রকামী সচেতন নাগরিকরাই। এটা বড় আকারে নির্ভর করবে আমেরিকার জনগণ কিভাবে রেসপন্ড করবে। আতিকুর রহমান তমাল, সময় সংবাদ, ঢাকা। সময় সংবাদে আরও থাকছে। ঈদের কেনাকাটায় জমজমাট অভিজাত শপিং মল থেকে ফুটপাতের দোকান। নতুন ডিজাইনে আগ্রহ বেশি ক্রেতাদের। বাজারের বড় অংশই বিদেশি পণ্যের দখলে।
সচিবালয়ে আজও কর্মব্যস্ত দিন পার করছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এ নিয়ে বিস্তারিত জানাতে সচিবালয়ে আছেন সহকর্মী প্রসূন আশিস, যুক্ত হব তার সাথে। প্রসূন, দেখুন, সরকার গঠনের পর থেকে প্রতিদিনই সচিবালয়ে কর্মব্যস্ত দিন কাটাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। ঠিক আজও আমরা দেখেছি বেশ কিছু কর্মসূচি রয়েছে। আমরা যদি একটু বলে দিই যে সকাল 9:20 দিকে তিনি মূলত সচিবালয়ে প্রবেশ করেছেন এবং সরাসরি তিনি মন্ত্রিপরিষদ বিভাগে এসেছেন। আমরা দিনের যে কর্মসূচিটি আমরা দেখেছি, যে কার্যতালিকাটি দেখেছি, সেখানে আমরা দেখতে পেয়েছি প্রায় 7টি মন্ত্রণালয়ের মন্ত্রী এবং প্রতিমন্ত্রীর সঙ্গে তিনি বৈঠক করবেন আজ। আমি যদি একটু বলি যে প্রথমেই গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রীর সঙ্গে তিনি সাক্ষাৎ করবেন এবং এর পরপরই কিন্তু মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী হাফিজউদ্দিন আহমেদ তার সঙ্গে তিনি বৈঠক করবেন। এবং এরপরে আমরা দেখছি একই সঙ্গে স্থানীয় সরকার মন্ত্রী যিনি মির্জা ফখরুল ইসলাম আলমগীর, অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী এবং স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ এবং শিক্ষামন্ত্রী এহসানুল্লাহ মিলনের সঙ্গে একসঙ্গে বৈঠক করবেন। তারপরে দুপুরে রয়েছে তথ্য সম্প্রচার মন্ত্রীর সঙ্গে বৈঠক। তো আমি যদি একটু বলি যে মূলত আমরা যেটা জানতে পেরেছি যে এই মধ্যপ্রাচ্য যে পরিস্থিতি এবং বৈশ্বিক যে পরিস্থিতি, সেই পরিস্থিতিতে মূলত সিনিয়র মন্ত্রীদের সঙ্গে বৈঠক করবেন এবং আমাদের দেশের অর্থনীতির অবস্থা, জ্বালানি পরিস্থিতি, সার্বিক বিষয়গুলো নিয়ে মূলত আলোচনার একটি অভিপ্রায় তার রয়েছে। এই বিষয়টি আমরা মন্ত্রিপরিষদ বিভাগ সূত্রে জানতে পেরেছি। সেটা হয়তো এই যে মন্ত্রীদের সঙ্গে এবং প্রতিমন্ত্রীর সঙ্গে তিনি বৈঠক করবেন, বৈঠকের পরে প্রতিদিনের মতোই মন্ত্রীরা যখন বাইরে বেরিয়ে আসবেন, বেরিয়ে এসে সাংবাদিকদের সঙ্গে প্রতিদিনই প্রায় কথা বলেন। কি আলোচনা হলো, কি সিদ্ধান্ত হলো, সেগুলো আমরা জানার চেষ্টা করি ওনাদেরকে প্রশ্ন করে। তো তখন হয়তো জানতে পারবো, আমরা জানিয়ে দিতে পারবো। মূলত আমরা লক্ষ্য করেছি যে সরকার গঠনের পর থেকেই বিভিন্ন ইস্যুভিত্তিক যে বৈঠকগুলো হয়, যেমন মন্ত্রিসভার বৈঠক, তাছাড়া ফ্যামিলি কার্ড নিয়ে যে বৈঠকগুলো, তার পাশাপাশি বিভিন্ন দপ্তরের সঙ্গে আলাদা আলাদা বৈঠক করে যাচ্ছেন তিনি। আজও সেভাবে 7টি মন্ত্রণালয়ের মন্ত্রী এবং প্রতিমন্ত্রীর সাথে মূলত আজকে বৈঠক রয়েছে। তো যে কথা বলছিলাম যে আজকে বৈঠকের পরে হয়তো আমরা জানতে পারবো যে বৈশ্বিক পরিস্থিতি নিয়ে, পাশাপাশি আমাদের দেশের সার্বিক অর্থনীতি এবং নিরাপত্তা সহ সার্বিক পরিস্থিতি নিয়ে তিনি যে আলাপ আলোচনা করবেন, যে নির্দেশনা দেবেন, সেগুলো হয়তো আমরা জানার পরে জানিয়ে দিতে পারবো দর্শকদের। এই ছিল সচিবালয় থেকে সবশেষ তথ্য। সহকর্মী প্রসূন আশিস যুক্ত ছিলাম সচিবালয় থেকে। চট্টগ্রামে ব্যবসায়ীর বাড়িতে গুলির ঘটনায় সন্ত্রাসীদের ধরতে ও অবৈধ অস্ত্র উদ্ধারে সাঁড়াশি অভিযান চালিয়েছে সিএমপি। রাতেই শহরের বিভিন্ন এলাকায় অভিযান চালানো হয়। সন্ত্রাসীরা পাহাড়ি এলাকায় অবস্থান করছে বলে ধারণা করছে পুলিশ। চট্টগ্রামে চাঁদা না পেয়ে ব্যবসায়ীর বাড়ি লক্ষ্য করে ফিল্মি স্টাইলে গুলি করে সন্ত্রাসীরা। 28 ফেব্রুয়ারি সকালে নগরীর চন্দপুরায় স্মার্ট গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক মুজিবুর রহমানের বাড়ি লক্ষ্য করে গুলিবর্ষণের ঘটনা ঘটে। এর আগে গত 2 জানুয়ারিও এই বাড়িতেই সন্ত্রাসীরা গুলি ছুড়েছিল। রোববার রাত 11টায় আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে জরুরি সংবাদ সম্মেলন ডাকে সিএমপি। এ সময় নগরীর 16টি থানা এলাকায় অস্ত্র উদ্ধার ও সন্ত্রাসী গ্রেফতারে অভিযান শুরুর ঘোষণা দেন অতিরিক্ত পুলিশ কমিশনার। ব্যবসায়ীর বাড়িতে গুলি প্রসঙ্গে তিনি বলেন, সন্ত্রাসীরা পাহাড়ি এলাকায় গা ঢাকা দিয়েছে। তাদের হাতে পুলিশের লুট করা অস্ত্র ছিল কিনা তা উদ্ধারের পর জানা যাবে। আমরা অপরাধী শনাক্ত করেছি, অপরাধীদের সম্ভাব্য স্থানায় আমরা গোয়েন্দা অভিযান পরিচালনা করছি। আমাদের কাছে যে তথ্য আছে যে তারা অস্ত্র বাইরে থেকে নিয়ে আসেনি, অস্ত্র চট্টগ্রাম শহরের কোথাও না কোথাও লুকিয়ে রেখেছে। এই ধরনের অনেকগুলো স্পট আমরা আইডেন্টিফাই করেছি, সবগুলোতে আমরা একসাথে অভিযান পরিচালনা করব। রাতেই নগরীর 16টি থানা এলাকায় 10টি টিমে ভাগ হয়ে শুরু হয় অভিযান। মাদক কারবারি ও সন্ত্রাসীদের কোনো ছাড় দেয়া হবে না বলেও জানান পুলিশ। কোনো ধরনের সন্ত্রাসী কার্যক্রম যাতে না হয়, আমরা সেই জন্য একেবারে যেটাকে বলে চিরুনি অভিযান পরিচালনা করছি। এখানে যারা অবৈধ অস্ত্র বহন করে বা অস্ত্র দিয়ে তারা সন্ত্রাসী কার্যক্রম পরিচালনা করে, তাদের ব্যাপারে এই অভিযান আমাদের চলমান থাকবে। অস্ত্র উদ্ধার ও মাদক বিরোধী অভিযান অব্যাহত বলে জানিয়েছে সিএমপি। সময় সংবাদ, চট্টগ্রাম। বগুড়ায় নারীকে উত্ত্যক্তের প্রতিবাদ করায় কলেজ ছাত্রদল সভাপতি শাকিলকে ছুরিকাঘাতের অভিযোগ উঠেছে। আহতদের স্বজনদের অভিযোগ, মাঝগ্রামে এক নারীকে উত্ত্যক্ত করার সময় রাব্বি নামে এক যুবককে বাধা দেন নন্দীগ্রাম মনসুর হোসেন ডিগ্রি কলেজ ছাত্রদলের সভাপতি শাকিল। এ নিয়ে দুজনের মধ্যে বাকবিতণ্ডা হয়। ঘটনার পর রোববার সন্ধ্যায় পরিণসহ বেশ কয়েকজন যুবককে নিয়ে বাসস্ট্যান্ডে যান রাব্বি। সেখানে শাকিলকে ছুরিকাঘাত করে
বলে অভিযোগ ওঠে। আহত অবস্থায় তাকে হাসপাতালে ভর্তি করা হয়। খবর পেয়ে রাতেই বগুড়া 4 আসনের সংসদ সদস্য মোশাররফ হোসেন তাকে দেখতে আসেন। সাধারণ বলো অল্পটুকু না একটা ছোটখাটো বিষয় নিয়ে এত দূর পর্যন্ত চলে গেছে। আমি কিন্তু বিচার চাই, আমি কিচ্ছু চাই না, আমার একটা মাত্র ছেলে। কারো শরীর থেকে এক ফোঁটা রক্ত ঝরুক, এটা আমরা কখনো চাই না। আমি ইতিমধ্যেই ওসি সাহেবকে বলেছি অপরাধী যেই হোক তার বিরুদ্ধে ব্যবস্থা নিতে অ্যাকশন আপনি শুরু করেন। সে যেই হোক, যে মানে নেতা হোক, দলের চেইন অফ কমান্ডের বাইরে গেলে তাকে কোনো রকম ছাড় দেওয়া হবে। সাতক্ষীরায় ইউনিয়ন বিএনপি অফিস আগুনে পুড়িয়ে দিয়েছে দুর্বৃত্তরা। স্থানীয়রা জানান, রোববার দিবাগত রাত 1টার দিকে তালা উপজেলার নগরঘাটা ইউনিয়ন বিএনপি অফিসে আগুন জ্বলতে দেখেন তারা। শাটার লাগানো থাকায় আগুন নেভাতে বেগ পেতে হয় এলাকাবাসীকে। ফায়ার সার্ভিসের সদস্যরা আসার আগেই পুড়ে যায় চেয়ার, টেবিল সহ বিভিন্ন আসবাবপত্র। সাগরপথে ট্রলার যোগে অবৈধভাবে মালয়েশিয়া যাওয়ার সময় সেন্ট মার্টিনের গভীর সমুদ্র এলাকা থেকে 153 জনকে উদ্ধার করেছে কোস্টগার্ড। এ সময় মানব পাচারকারী চক্রের 15 সদস্যকে আটক করা হয়। কোস্টগার্ড জানায়, সাগরপথে মালয়েশিয়া পাচারের উদ্দেশ্যে কিছু লোক সেন্ট মার্টিনের দক্ষিণ পশ্চিম সংলগ্ন গভীর সমুদ্র এলাকায় অবস্থান করছে। এমন সংবাদের ভিত্তিতে রোববার ভোরে অভিযান চালায় তাদের একটি দল। অভিযানে সন্দেহজনক একটি ট্রলারকে থামানোর সংকেত দিলে তা অমান্য করে ট্রলারটি পালিয়ে যাওয়ার চেষ্টা করে। পরে ট্রলারটি ধাওয়া করে ট্রলারটি জব্দ করা হয়। পরে ট্রলারে তল্লাশি চালিয়ে মালয়েশিয়াগামী নারী ও শিশুসহ 153 জন ভুক্তভোগীকে উদ্ধার করা হয়। আটক করা হয় 15 জন মানব পাচারকারীকে। কয়েকটি সংঘবদ্ধ পাচারকারী চক্র বিদেশে উন্নত জীবনের স্বপ্ন, উচ্চ বেতনের চাকরি ও অল্প খরচে বিদেশ যাত্রার প্রলোভন দেখিয়ে টেকনাফ সহ দেশের বিভিন্ন এলাকা থেকে বাংলাদেশি ও রোহিঙ্গা নাগরিকদের মালয়েশিয়ায় গমনে উদ্বুদ্ধ করে সাগরের পথে পাচারের পরিকল্পনা করছিল। উদ্ধারকৃত ব্যক্তি ও আটককৃত মানব পাচারকারীদের পরবর্তী আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে। মধ্যপ্রাচ্যে সংঘাতের কারণে বন্ধ হয়ে যাওয়ার পর স্বাভাবিক হচ্ছে ফ্লাইট চলাচল। তবে যাত্রীদের ভোগান্তি এখনও কাটেনি পুরোপুরি। বিস্তারিত জানাতে শাহজালাল বিমানবন্দর থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী অন্তরা সেন। যুক্ত হব তার সাথে। ইরানে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের হামলা আর তার প্রতিশোধে ইরানের পাল্টা হামলার কারণে কিন্তু ঝুঁকির মধ্যে পড়েছে মধ্যপ্রাচ্যের আকাশ সীমা। এই কারণে কিন্তু বাংলাদেশ থেকেও কিন্তু বেশ কয়েকটি আন্তর্জাতিক ফ্লাইট বাতিল ঘোষণা করা হয়েছে, স্থগিত ঘোষণা করা হয়েছে। শনিবার থেকে বাংলাদেশ থেকে মধ্যপ্রাচ্যগামী বেশ কয়েকটি ফ্লাইট স্থগিত সহ বাতিল ঘোষণা করা হয়। তবে গতকাল অর্থাৎ রোববার সকাল 11টার পর মধ্যপ্রাচ্যের জেদ্দা, দোহা, রিয়াদে কিন্তু ফ্লাইট চালু করেছে বেসরকারি বিমান সংস্থা ইউএস বাংলা। চলেছে সৌদি এয়ারলাইন্সেরও কয়েকটি ফ্লাইটও। তবে আজ দুপুর পর্যন্ত মোট 74টি ফ্লাইট কিন্তু বাতিল করা হয়েছে। আর আজ শুধুমাত্র আজ কিন্তু বাতিল হয়েছে 11টি ফ্লাইট। এর মধ্যে রয়েছে কাতার এয়ারওয়েজের দোহাগামী ফ্লাইট রয়েছে, কুয়েত এয়ারওয়েজের কুয়েতগামী ফ্লাইট কিন্তু বাতিল হয়েছে কিন্তু কুয়ালালামপুরগামী ফ্লাইটও। এছাড়াও কিন্তু এয়ার ইন্ডিয়ার যে মধ্যপ্রাচ্যগামী যে ফ্লাইটগুলো রয়েছে সেগুলোও কিন্তু এয়ার ইন্ডিয়া বাতিল ঘোষণা করেছে। তবে রিয়াদ, কলম্বো, জেদ্দাগামী ফ্লাইট কিন্তু চালু আছে। তবে আজ যে সকল ফ্লাইট বাতিল হয়েছে সকাল থেকে, সেই সকল ফ্লাইটের যাত্রীরা কিন্তু এসে বেশ ভোগান্তিতে পড়েছে। কয়েকজনের সাথে কিন্তু আমি কথা বলেছি, তারা কিন্তু জানিয়েছেন যে তারা এখনো পর্যন্ত জানেন না যে তাদের ফ্লাইট নির্দিষ্ট কখন ছাড়বে। তারা কিন্তু অনেকেই লাইনে ধরে ভেতরে ঢোকার চেষ্টা করছেন, জানার চেষ্টা করছেন, কিন্তু তারা কিন্তু পর্যাপ্ত তথ্য পাচ্ছেন না বলে তারা কিন্তু বেশ ভোগান্তির মধ্যে পড়ছেন। তাদের যাত্রা কিন্তু বেশ অনিশ্চয়তার মধ্যে পড়ে আছে। কিন্তু সৌদি আরবগামী যে ফ্লাইটগুলো রয়েছে সেগুলো নির্দিষ্ট সময়ে ছাড়ার কথা কিন্তু যাত্রীরা জানাচ্ছেন। এই কারণে কিন্তু তারা বলছেন যে সৌদি আরবগামী যে ফ্লাইট নির্দিষ্ট সময়ে ছাড়ার কথা তাদের জানানো হয়েছে। এই কারণে তারা কিন্তু বেশ খুশি যে তারা সঠিক সময়ে ফ্লাই করতে পারবেন। কিন্তু যারা অন্যান্য গন্তব্যে রয়েছে মধ্যপ্রাচ্যের, যেগুলো এখনো পর্যন্ত স্থগিত এবং বাতিল ঘোষণা করেছে, তারা কিন্তু এখানে এসে বেশ ভোগান্তিতে পড়ছেন। এই ছিল আমার কাছে বিমানবন্দর থেকে সর্বশেষ খবরাখবর। বিমানবন্দর থেকে অন্তরা সেন যুক্ত ছিলেন। সবে সংবাদে আরও থাকছে।
অগ্নিসংযোগের 1.5 বছরেও সংস্কার হয়নি বরিশাল সিটির এনএক্স ভবন। নাগরিক সেবায় সংকটের সংখ্যা, নতুন করে নির্মাণের পরিকল্পনা। ঈদ উল ফিতর উপলক্ষে রেলের আগাম টিকিট বিক্রি শুরু হচ্ছে কাল। প্রতিদিন সকাল 8টা থেকে টিকিট বিক্রি চলবে বিকেল 4টা পর্যন্ত। এবারও শতভাগ টিকিট বিক্রি হবে অনলাইনে। অতিরিক্ত যাত্রী পরিবহনে 5 জোড়া ঈদ স্পেশাল ট্রেন চালাবে রেলওয়ে। ঈদযাত্রায় শিডিউল বিপর্যয়ে ঠেকাতে সর্বোচ্চ প্রস্তুতি নিয়েছে রেলওয়ে। পরিবার পরিজনের সঙ্গে ঈদ আনন্দ ভাগাভাগি করতে নারীর টানে বাড়ি ফেরে লাখ লাখ মানুষ। স্বস্তিদায়ক ঈদ যাত্রায় যাত্রীদের প্রথম পছন্দ রেলপথ। বিশাল এই যাত্রী চাপ সামাল দিতে প্রতিবারের মতো এবারও প্রস্তুতি সম্পন্ন করেছে রেলপথ মন্ত্রণালয়। 23 মার্চ ঈদ উল ফিতরের সম্ভাব্য তারিখ ধরে 3 মার্চ থেকে শুরু হবে রেলের আগাম টিকিট বিক্রি। আর বাড়তি ভিড় এড়াতে এবার 10 দিন আগে 13 মার্চ থেকে শুরু হবে ঈদ যাত্রা। রেলওয়ে মহাপরিচালক বলছেন, এবারও শতভাগ টিকিট বিক্রি হবে অনলাইনে। আর সার্ভারে চাপ কমাতে সকালে দেওয়া হবে পশ্চিমাঞ্চলের টিকিট, আর দুপুর থেকে বিক্রি হবে পূর্বাঞ্চলের। 3 তারিখ থেকে ঈদের অগ্রিম টিকিট বিক্রয় করা শুরু হবে। পশ্চিমাঞ্চলেটা আমরা সকাল 8টা থেকে দুপুর 2টা এই সময়ের মধ্যে আমাদের ওপেন করা হবে। আর পূর্বাঞ্চলেরটা দুপুর 2টা। একসাথে যদি অনলাইনে ঢুকতে চায় তাহলে ঢুকতে পারবে না, সার্ভার জ্যাম হয়ে যায়। যাত্রী সুবিধায় এবার 5 জোড়া ঈদ স্পেশাল ট্রেন পরিচালনা করবে রেলওয়ে। এছাড়া প্রতিটি ট্রেনেই চাহিদা অনুযায়ী যুক্ত করা হবে অতিরিক্ত কোচ। এবার ঈদ যাত্রায় শিডিউল বিপর্যয় ঠেকাতে সর্বোচ্চ প্রস্তুতির কথা জানিয়েছেন রেল ডিজি। গতবারের ন্যায় আমরা 5 জোড়া আমরা ঈদ স্পেশাল ট্রেন চালাবো। ট্রেন যাতে ইঞ্জিনের যাতে বসে না থাকে, শিডিউল যাতে বিপর্যয় না হয়, সেজন্য আমাদের প্রস্তুতি নেওয়া হচ্ছে। এবার ঈদ যাত্রার ফিরতি টিকিট বিক্রি শুরু হবে 13 মার্চ থেকে, চলবে ঈদের আগের দিন পর্যন্ত। নাজমুস সালেহী, সময় সংবাদ, ঢাকা। ঈদ কেনাকাটায় বন্দরনগরী চট্টগ্রামে এবার 10,000 কোটি টাকা বাণিজ্যের আশা ব্যবসায়ীদের। 1000 কোটি টাকা বিনিয়োগের এ বাজার অনেকাংশেই বিদেশি পণ্যের দখলে। পোশাকের ক্ষেত্রে পাকিস্তানি ও ভারতীয় চাহিদা বেশি হলেও জুতার ক্ষেত্রে তার দখলে থাইল্যান্ড ও চীনের। আর দাম নিয়ে ক্রেতা বিক্রেতাদের মধ্যে রয়েছে মিশ্র প্রতিক্রিয়া। ফেরদৌস লিপির রিপোর্ট। ঈদের কেনাকাটায় জমজমাট বন্দরনগরী চট্টগ্রামের অভিজাত শপিং মল থেকে ফুটপাতের দোকানগুলো। নানা রঙের নিত্য নতুন ডিজাইনের বাহারি পোশাক দিয়ে দোকান সাজিয়েছেন বিক্রেতারা। ক্রেতারা আসছেন পরিবারের সদস্যদের নিয়ে ঈদের জন্য পছন্দের পোশাক কিনতে। ঈদ কেন্দ্রিক নতুন বিনিয়োগ করেছেন ব্যবসায়ীরাও। চট্টগ্রামের শপিং মলগুলোতে এবার ঈদে অন্তত 10,000 কোটি টাকা বাণিজ্যের আশা ব্যবসায়ীদের। এই বছর আমাদের 5 থেকে 10,000 কোটি টাকা এখানে বেচা বিক্রি করার একটা সুযোগ রয়েছে। আশা করি আশা অনুরূপাতে এটাই হবে। ঈদে ফ্যাশনেবল ও বাহারি ডিজাইনের পোশাকের চাহিদা থাকে বেশি। পোশাকের ক্ষেত্রে ক্রেতাদের পছন্দের শীর্ষে থাকে পাকিস্তানি ও ভারতীয়। ফলে এসব দেশ থেকে নামি দামি ব্র্যান্ডের কাপড় নিয়ে এসেছেন বিক্রেতারা। আর জুতার ক্ষেত্রে তা দখলে চীন ও থাইল্যান্ডের। এবার আবার চলতেছে আপনার একটা লাঙ্গলকোট বের হয়েছে, পাকিস্তানের জারজুতি কিছু কাজের উপর আসছে। ইন্ডিয়ার একটা ড্রেসের মধ্যে মানে বেশি আকৃষ্ট, যেমন এবারের মধ্যে আপনার ফার্সি আছে, ফ্রন্ট কাট আছে। 80% আমাদের বাইরের, এখানে ট্যালেন্টি প্রোডাক্ট এবং চাইনিজ। নিত্য নতুন ডিজাইন আর কাপড়ের মানের জন্যই বিদেশি পোশাকে বেশি আগ্রহের কথা জানান ক্রেতারাও। এবছর এগুলো একটু ইউনিক চাচ্ছি, গ্রাউন্ডের মধ্যে যেমন ইউনিক এবার মোনা গ্রাউন্ডটা, যেটা আমার স্পেশালি আমার পার্সোনাল পছন্দ। পাকিস্তানিটা আরও বেশি সুন্দর, কজ এটা হাতটা অনেক ঢোলা হয়, দেন ড্রেসটা অনেক কিউট হয়, একটু অন্যরকম হয় আর কি অ্যাস্থেটিক। চট্টগ্রাম নগরীতে অভিজাত সহ ছোট বড় মিলিয়ে 5 শতাধিক মার্কেট রয়েছে, যেখানে ঈদের 1 মাস আগে থেকে শুরু হওয়া কেনাকাটা চাঁদ রাত পর্যন্ত চলবে বলে জানান বিক্রেতারা। ফেরদৌস লিপি, সময় সংবাদ, চট্টগ্রাম। সময় সংবাদ। অগ্নিসংযোগের 1.5 বছরেও সংস্কার হয়নি বরিশাল সিটি কর্পোরেশনের এনএক্স ভবন। ভেতরে পুড়ে যাওয়া আসবাবপত্র ও ফাইল স্তূপ। ভবনটি ব্যবহার উপযোগী না করা হলে নাগরিক সেবার সংকট তীব্র হবে বলে মনে করেন সচেতন সমাজ। তবে সংস্কারের অর্থ ব্যয় না করে নতুন ভবন নির্মাণের পরিকল্পনা নগর কর্তৃপক্ষের। সুজয় দাসের ছবিতে অপূর্ব রিপোর্ট।
বরিশাল সিটি কর্পোরেশনের এনএক্স ভবন একসময় নগর ভবনের কর্মকর্তা কর্মচারী আর সেবা প্রত্যাশীদের ব্যস্ততা ছিল। এখন সেখানে শুধুই ছাই আর পুড়ে যাওয়া চেয়ার টেবিল আর ফাইলের জঞ্জাল। 2024 সালের 5 আগস্ট আওয়ামী লীগ সরকার পতনের পর বিক্ষুব্ধরা শহরের বিবিরপুকুর পাড়ে 5তলা এ ভবনটিতে আগুন দেয়। এর 1.5 বছর পার হলেও ভবনটি পরিত্যক্তই রয়ে গেছে। বর্তমানে এর ভিতরে প্রবেশ করলে চোখে পড়ে পুড়ে যাওয়া আসবাবপত্রের স্তূপ। সম্প্রতি নিচতলায় স্বল্প পরিসরে কার্যক্রম শুরু করেছে বিদ্যুৎ বিতরণ বিভাগ। তবে ব্যবহার উপযোগী করা না হলে নাগরিক সেবায় সংকট তীব্র হবে বলছেন সচেতন সমাজ। কয়েক কোটি টাকার কিন্তু এইটি অপচয় করা হয়েছে। এই যে অপচয় যারা করছে তাদের বিরুদ্ধেও যেমন ব্যবস্থা নেওয়া উচিত এবং এইটাকে এইভাবে ফেলে রাখা যাবে না। এটাকে একটা সংস্কারের মধ্যে দিয়ে রাষ্ট্র সেই জায়গাটা নিয়ে আসবে। সিটি কর্পোরেশন বলছে কোনো ফাউন্ডেশন ছাড়াই আগের কর্তৃপক্ষ 5তলা ভবন নির্মাণ করেছে, যা ঝুঁকিপূর্ণ। সংস্কারে অর্থ ব্যয় না করে নতুন ভবন নির্মাণের পরিকল্পনার কথা জানান সংশ্লিষ্ট কর্মকর্তা। একটা কনসালটেন্ট ফার্মকেও আমরা নিয়োগ দিয়েছিলাম। তাদের যে রিপোর্ট, সেই রিপোর্ট অনুযায়ী হলো আমাদের সব সহ ইনক্লুডিং প্রায় 6.5 কোটি টাকা এটা লাগবে যদি রেট্রোফিটিং করে আমরা ইউজেবল করি। যেহেতু আমাদের ভবনটা ফাউন্ডেশন নেই এবং এনে ঠিকঠাক করে উঠলেও তাও যে খুব ভালোভাবে চলবে এরকম সম্ভাবনা নাই, যার জন্য আমরা মোটামুটি একটা সিদ্ধান্ত নিয়ে রাখছি যেখানে আর আমরা উদ্বোধন ভেঙে নতুন করে নতুন ভবনের জন্য আমরা উদ্যোগ নিচ্ছি। 2002 সালে বরিশাল সিটি কর্পোরেশন যাত্রা শুরু করে। অপূর্ব অপু, সময় সংবাদ, বরিশাল। দেখছেন সময় সংবাদ। আবারও দেশের বাইরের খবর। যুক্তরাষ্ট্র ইসরায়েলের হামলায় ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি নিহত হওয়ায় ক্ষোভে ফুঁসছে বিশ্বের বিভিন্ন দেশ। লেবাননের বৈরুতে শত শত হিজবুল্লাহ সমর্থক সমাবেশ করে খামেনির প্রতি শ্রদ্ধা জানান। ইরানের প্রতি সংহতি জানিয়ে বিক্ষোভ হয়েছে তুরস্কের ইস্তাম্বুলে। মার্কিন আগ্রাসনের প্রতিবাদে বিক্ষোভ করেছেন ইয়েমেনের ও মালয়েশিয়ার বাসিন্দারাও। ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির প্রতি শ্রদ্ধা জানান লেবাননের শত শত হিজবুল্লাহ সমর্থক। স্থানীয় সময় রোববার বেইরুতের দক্ষিণাঞ্চলে জড়ো হয়ে সমাবেশ করেন তারা। যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলায় তার নিহত হওয়ার খবরে শোক প্রকাশ করেন তারা। সমাবেশে হিজবুল্লাহর পতাকা হাতে স্লোগান দেন অংশগ্রহণকারীরা। এদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, ইসরায়েলের প্রধানমন্ত্রী বিনিয়ামিন নেতানিয়াহুর ছবির পোস্টার হাতে বিক্ষোভ হয়েছে তুরস্কে। বিক্ষোভকারীরা মিছিল নিয়ে ইসরায়েলি কনসুলেটের সামনে অবস্থান নেন। এ সময় ইরানের প্রতি সংহতি জানিয়ে স্লোগান দেন তারা। একাধিক বক্তা যুক্তরাষ্ট্রের নীতিকে আগ্রাসন আখ্যা দিয়ে মুসলিম বিশ্বের ঐক্যের আহ্বান জানান। আমরা এখানে এসেছি এই হত্যাযজ্ঞ, এই দমন নীতি, এই আক্রমণগুলোকে নিন্দা জানাতে, শোষিতদের জন্য একটি কণ্ঠস্বর উপস্থাপন করতে, দেখাতে চাই আমরা মুসলিম উম্মার পাশে দাঁড়াচ্ছি এবং আমরা তাদের সঙ্গে একত্রে কাজ করতে চাই। ইরানি পতাকা ও খামেনির ছবি নিয়ে মালয়েশিয়ার কুয়ালালামপুরেও যুক্তরাষ্ট্রের দূতাবাসের সামনে বিক্ষোভ করেন শত শত মানুষ। সমাবেশ থেকে যুক্তরাষ্ট্রের আগ্রাসনের প্রতিবাদ জানান তারা। একই দিন ইয়েমেনের রাজধানী সানায় হাজার হাজার বিক্ষোভকারী রাস্তায় নেমে ইরানের প্রতি সংহতি জানায়। যুক্তরাষ্ট্র ও ইসরায়েল বিরোধী স্লোগান দেন বিক্ষোভকারীরা। রাইফেল হাতে সমাবেশে অংশ নেন অনেকেই। অর্জিতা শেহজিন, সময় সংবাদ। যুক্তরাষ্ট্রের টেক্সাস অঙ্গরাজ্যে গোলাগুলিতে নিহত হয়েছেন 3 জন। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত 14 জন। স্থানীয় সময় রোববার দেশটির অস্টিন অঞ্চলে একটি বারে রাতভর এই গোলাগুলির ঘটনা ঘটে। আহতদেরকে উদ্ধার করে দ্রুত হাসপাতালে নেওয়া হয়। পুলিশ জানায় ঘটনাস্থলে থাকা পুলিশ কর্মকর্তাদের গুলিতে হামলাকারী নিহত হয়। হামলার উদ্দেশ্য তাৎক্ষণিকভাবে জানা যায়নি। এই ঘটনাকে সন্ত্রাসী কর্মকাণ্ড বলে ধারণা করছে মার্কিন গোয়েন্দা সংস্থা FBI। দেখছেন সময় সংবাদ। এশিয়া কাপে নিজেদের প্রথম ম্যাচে চীনের বিপক্ষে ভালো খেললেই মিলবে পুরস্কার, আর জয় কিংবা ড্র করতে পারলে থাকবে বড় বোনাস। সময় সংবাদে জানিয়েছে বাফুফে প্রেসিডেন্ট তাবিত আউয়াল। নারী দলকে উজ্জীবিত করতে এই মুহূর্তে সিডনিতে আছেন প্রেসিডেন্ট। তার বিশ্বাস, গ্রুপ পর্ব পেরিয়ে পরের রাউন্ডে যাওয়ার সামর্থ্য আছে আফ্রিদাদের। কথা দিয়েছেন বাংলাদেশেও তৈরি হবে বিশ্বমানের অনুশীলন ফ্যাসিলিটিস। অস্ট্রেলিয়া থেকে বিস্তারিত জানাচ্ছেন পারভিন আক্তার।
এশিয়ান কাপের গুরুত্বপূর্ণ ম্যাচে চীনের মুখোমুখি হবে বাংলাদেশ। নারী ফুটবলারদের উজ্জীবিত করতে এখন অস্ট্রেলিয়ার সিডনিতে এসেছেন বাফুফের সভাপতি তাবিথ আউয়াল। আমরা কথা বলবো তার সঙ্গে, জানবো মেয়েদের ভাবনা এবং মেয়েদের লক্ষ্য এবং উদ্দেশ্যের কথা। আজকে প্লেয়ারদের সাথে আমি কথা বলেছিলাম, প্লেয়াররা অত্যন্ত সেলফ কনফিডেন্ট অ্যান্ড ইন্ডিপেন্ডেন্ট আমাকে বলেছে যে তারা আগামীকাল চীন যত বড়ই দলই হোক আর চীনের পাস্ট রেকর্ড যত ভালোই হোক, তারা বলতে চাচ্ছে আমাকে যে আগামীকাল কিন্তু 90 মিনিটেই ম্যাচের ভাগ্য নির্ধারণ করা হবে, তারা প্রস্তুত। ছোটখাটো পুরস্কারের কথা বলছিলেন, এটা যদি একটু ক্লিয়ার করতেন। ক্লারিফিকেশন নাই, আমরা সবসময় প্রত্যেকটা ম্যাচের পরে একটা বোনাস অলরেডি লেখা আছে তাদের কন্ট্রাক্টে। তারপরেও আমরা চাই তাদেরকে আরেকটু ইন্সপায়ার করার জন্য, তাদেরকে আরেকটু অনুপ্রেরণা জাগানোর জন্য। সেরা আটে থাকতে পারি তাহলে আমরা বিশ্বকাপ এবং অলিম্পিকের মতো মঞ্চে খেলতে পারবো। এনাফ আছে নেক্সট 8-এ ওঠার জন্য। নেক্সট 8-এ উঠতে পারলে আমাদের অলিম্পিক বাছাই পর্ব অনেক সুবিধা হবে, আর তারপরে সেমিফাইনাল গেলে কিন্তু অটোমেটিক ওয়ার্ল্ড কাপে কোয়ালিফাই করা যাবে। এবং সরকারের সঙ্গে মিলেমিশে কতটা সুযোগ সুবিধা তাদের জন্য নিশ্চিত করবেন? বাংলাদেশে ভালো মাঠ ফেসিলিটি নাই বলেই কিন্তু আমরা অস্ট্রেলিয়াতে আরও আগে এসেছি প্র্যাকটিস করার জন্য। আমরা অনেক সময় অন্য দেশে চলে যাই প্র্যাকটিস করার জন্য। সময় এসেছে নিজেদের দেশেই ফিফা টেকনিক্যাল সেন্টারটাকে ডেভেলপ করা, নিজের দেশে স্টেডিয়ামগুলোতে মাঠটাকে একদম আধুনিক করা এবং ট্রেনিং ফেসিলিটিগুলোকে ইমপ্রুভ করা। ওগুলা ছাড়া যেই কাঠামোতে আমরা এই মুহূর্তে আছি কোনোভাবেই সম্ভব না এর চেয়ে বেটার কিছু করা। আমরা কথা বলছিলাম বাফুফের সভাপতি তাবিথ আউয়ালের সঙ্গে। তিনি আমাদেরকে জানাচ্ছিলেন যে এই টুর্নামেন্টে যতটুকু সুযোগ সুবিধা বাংলাদেশ দল পেয়েছে সেটা দিয়ে তারা সামর্থ্যের সেরাটা দিয়ে লড়াই করবে, এটাই প্রত্যাশা তার। পারভিন আক্তার, সময় সংবাদ, সিডনি, অস্ট্রেলিয়া। এ পর্যায়ে শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। ইরান যুদ্ধ 4 সপ্তাহ স্থায়ী হতে পারে ইঙ্গিত ট্রাম্পের। নতুন নেতৃত্বের সঙ্গে আলোচনায় রাজি যুক্তরাষ্ট্র। মার্কিন রণতরীতে পাল্টা হামলায় 3 জন নিহতের দাবি তেহরানের। আরব আমিরাতে ইরানের ড্রোন হামলায় এক বাংলাদেশি নিহত। কুয়েত বিমানবন্দরে আহত 4 জন। প্রবাসীদের মধ্যে বেড়েছে উদ্বেগ। সংঘাতের সময় সতর্ক থাকার নির্দেশনা দূতাবাসের। এবং ইরান যুদ্ধ দীর্ঘায়িত হলে নেতিবাচক প্রভাব পড়বে বাংলাদেশেও। জ্বালানি খাতে সংকটের শঙ্কা, রেমিটেন্স প্রবাহেও লাগতে পারে বড় ধাক্কা। স্বনির্ভর অর্থনীতিতে জোর। এই ছিল সকাল 10টার সময় সংবাদে। এরপর দেখবেন এ সময়ের বাণিজ্য, সঙ্গে থাকবেন ফরহাদুর রহমান। মেজবাল, আপনাকে ধন্যবাদ। এ সময়ের বাণিজ্য নিয়ে আসছি কিছুক্ষণ পর, সঙ্গেই থাকুন সময়ের।